আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমার আজকের অতিথি কমলিনী মুখোপাধ্যায়, রবীন্দ্রসঙ্গীত শিল্পী কমলিনী মুখোপাধ্যায়। ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো, যেটা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, কোইনসাইড করেছে। 5টা প্রাইজ নিলাম, তোমার নাম বলেই যাচ্ছে। তাদের গান পড়াটা, কবিতা তো পড়ি কিন্তু গান পড়া সেটা খুব খুব নমস্কার, টকাথন উইথ শুভদীপের নতুন একটি এপিসোডে আমি শুভদীপ বসু, আপনাদের হোস্ট। আর আমার সঙ্গে আছেন আপনাদের একজন খুব প্রিয় মানুষ, তিনি আমার তো খুবই প্রিয় মানুষ। এবং তিনি কে সেটা বলবার আগে আমি যেটা বলি সবসময়, যে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। আর যদি এই এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, লাইক করবেন। আর আপনাদের কিরকম লাগলো সেই কমেন্টটা দেবেন। আমরা এখন যেখানে রয়েছি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কেবিন 17A। এটা হচ্ছে 17A অনিল রয় রোড, যেটা দেশপ্রিয় পার্ক এবং ট্রায়াঙ্গুলার পার্কের মধ্যস্থ একটি জায়গা। এখানে আপনারা আসতে পারেন, জায়গাটা খুব সুন্দর এবং অভিনব। এবং এর লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে রেখেছি, সেটাও দেখতে পাবেন। আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমার আজকের অতিথি কমলিনী মুখোপাধ্যায়, রবীন্দ্রসঙ্গীত শিল্পী কমলিনী মুখোপাধ্যায়। কমলিনী, ওয়েলকাম টু মাই শো টকাথন উইথ শুভদীপ। অনেকদিন ধরে কথা হচ্ছে, অনেক দিন না, বোধহয় অনেক বছর ধরে কথা হচ্ছে যে আসতে হবে, কিন্তু তোর তো অ্যাজ ইউজুয়াল টাইম হয় না। আমি এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কমলিনীকে তুই করে বলছি বিকজ আমি কমলিনীকে অনেক বছর ধরে চিনি এবং আমার সাথে ওর হয়তো এই সম্পর্কটাই। তুমি প্লিজ কিছু মনে করবেন না, উনি স্বনামধন্য হওয়া সত্ত্বেও আমি ওনাকে তুই করেই বলছি। স্বনামধন্য করে অনেকে তুই বলে, যাই হোক। তো কমলিনী, কি খবর, কিরকম চলছে এখন আপাতত কলকাতা? এই সময়টায় কলকাতায় আছিস, হাউ আর থিংস? বসন্ত এসে গেছে। ফেব্রুয়ারি মাস আমার কলকাতায় সবচেয়ে প্রিয় মাস, প্রেমের মাস। বসন্তের একটা অদ্ভুত ফিল আছে, তার মধ্যে একটা বিষণ্ণতা আছে, একটা উন্মাদনা আছে, সেই সবটাই আমার ভালো লাগে। কলকাতার সবচেয়ে প্রিয় ঋতু এবং সবচেয়ে প্রিয় মাস হলো ফেব্রুয়ারি মাস। দুদিন বাদে ফাল্গুন মাস শুরু হবে। ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো, যেটা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, কোইনসাইড করেছে। কাজে তো রমরমা। ছোটবেলায় এই পাড়ায় বেরোনো, একটু সীমা রেখা, কতগুলো লক্ষণ রেখা পেরোনোর পারমিশন থাকতো শুধু সরস্বতী পুজোর দিন, ইন এভরি সেন্স। কিছু রাস্তা পেরোনো, কিছু ক্রস করা, কিছু ইউজুয়ালি নিষিদ্ধ জিনিস করার পারমিশন ওই একটি দিন পাওয়া যায়। সরস্বতী হলুদ শাড়ি পরে প্রথম কাছে কুল খাওয়া তো নিষিদ্ধ, হ্যাঁ বলতে পারো। বাড়ির পুজো হতো, কুলটা খাওয়া হতো অফিসিয়ালি, তারপরে কুল খাওয়া। বাড়ির বাইরে যাও, কুল থেকে অকুল সব সরস্বতী পুজো দিয়ে শুরু হতো। কাজে সেই সময়টা আমার বিশেষ প্রিয় সময়। কাজেই বলতে পারি যে কলকাতায়, আর প্রথম আমাদের বাড়ির সামনের রাধাচূড়া গাছটায় আমি দেখতে পাই লিটারালি প্রতি বছর এই সময় থাকলে, একটা ছোট্ট কচি পাতা, সবুজ পাতা দিয়ে শুরু হয়, তারপরে 5-7 দিনে গাছটা পুরো ছেয়ে যায়, ঘন সবুজ নবীন কিশোর। কাজে এই ট্রান্সফরমেশনটা দেখাটা যে কি ফ্যাসিনেটিং, দারুণ লাগে এই সময়টাতে। হ্যাঁ, এবং সেটা খুব শর্ট লিভড পিরিয়ডটা। তারপরে এটা হঠাৎ গরম দাবদাহ শুরু হয়। আর আজকে দিনটা খুব সুন্দর, যার জন্য সকালে যখন লেকেও গেলাম, একটা ফুরফুরে হাওয়া, একটু ঠান্ডা, একটু বসন্তের ভাব, খুব সুন্দর লাগছে। বাহ। আর এমনি আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে কমলিনী, এবারে আসল কথাতে আসি। হ্যাঁ, সেটা হচ্ছে যে কতদিন আছো কলকাতায় এখন, মানে কতদিন থাকছিস? আমি এই মাসটা আছি। মার্চ মাসের শুরুতে একটা আমাদের অনুষ্ঠান আছে, আমি আর সৌনক আর সাম্য মিলে একটা অনুষ্ঠান করছি, সেটাও প্রেমের। এসেছো প্রেম কলা মন্দিরে, সেটাতে আপনারাও সবাই আসবেন। আর খুব অনেকদিন ধরে ওই রকম বন্ধুরা মিলে ভাবলে যেরকম হয় সেরকম একটা ভেবে চিন্তে করার চেষ্টা হচ্ছে। এই অনুষ্ঠানটি যদি কোনো লিংক বা কিছু থাকে আমাকে দিয়ে দিস, আমি তাহলে এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে আপনারা এই অনুষ্ঠানের লিংক বা টিকিট যদি কাটার থাকে এই ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন, তাহলে সেখানে কিন্তু ওটা থাকবে। ঠিক আছে? হ্যাঁ, এবং প্লিজ আসবেন, কারণ যেটা সাম্য সৌনকও আমায় বললো যে তুই তো সবসময় থাকিস না, কাজে যখন এখানে অনুষ্ঠান করিস অনেকে খোঁজ
পেতে চান এবং জানতে চান এবং জানতে পারলে তারা আসেন। তাই আমি খুব আশা করবো যে আপনাদের অনেককে দেখতে পাবো এবং আপনারা আমাদের শুনতে দেখতে আসবেন। তো তারপরে আমার ওই মার্চের শুরুর দিকে অবধি আছি, তারপরে আবার ওদিকে যাওয়ার প্ল্যান। এই যে একটু আগে যে ছোটবেলায় নিষিদ্ধ জিনিস, সরস্বতী ঠাকুর, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে তো আমাদের জীবনে অনেক পরে এসেছে। তখন তার আগে তো সরস্বতী পুজোই আমাদের কাছে সেই অর্থে ভ্যালেন্টাইন্স ডে ছিল। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এবার একটু পিছিয়ে যাচ্ছি কমলিনী। হ্যাঁ, ছোটবেলা, ঠিক আছে, এই যে ছোটবেলা বলতে কি মনে পড়ছে? ছোটবেলা বলতে আমি জানি যে কোন স্কুল থেকে কিভাবে একদিকে সাউথ পয়েন্ট, তারপরে যাদবপুর, তারপরে কেমব্রিজ, এই যে এতটা পড়াশুনো, তারপরে হঠাৎ করে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হয়ে যাওয়া, একাডেমিয়াতে না যাওয়া, যেখানে এত বড় পরিবারটাই পুরোপুরি অধ্যাপনার মধ্যে রয়েছে। তো একটু বাবা মাকে ছুঁয়ে একটু ছোটবেলাটা যদি ছোঁয়া যায়। আর নিশ্চয়ই হ্যাঁ, আমার ছোটবেলা, আমার পুরো জন্ম বড় হওয়া পুরোটাই এই পাড়ায়। আমার বাড়ি এই যে ক্যাফেতে বসে আছি, আমার বাড়ি এর থেকে ঠিক উল্টো দিকের দরজাটা হলো আমাদের বাড়ির এন্ট্রেন্স। কাজেই বুঝতেই পারছো এই ক্যাফেটা তো 2-3 বছরের, আমি তো এখানে জন্ম। কাজেই এইখানে বড় হওয়া, এখানে পাড়ায় রাস্তায় খেলা, ফুটপাথ জুড়ে খেলতাম আমরা। প্রথমে কি সব রাবিশ খেলা, তারপরে ব্যাডমিন্টন একটু ভদ্রস্থ খেলা হলো। ছোটদের যেরকম হয় না, মানে ননসেন্স কিছু, তো তখন খেলার উন্মাদনাতেই খেলা, ছোঁয়াছুঁই, এই বই পাড়ার কিছু বন্ধু ছিল, সেটা হতো। তারপরে আরেকটু বড় হলাম, তারপরে মিডল স্কুল, হাই স্কুল, তারপর তুমি যেরকম বললে কলেজে গেলাম। আর আমার পরিবার সত্যি সবাই ইংরেজি সাহিত্য পড়িয়েছে, অধ্যাপনা। আমার শুধু ইচ্ছে ছিল যে আমি প্রথমত আমি খুব একটা ওয়াইল্ড চাইল্ড ছিলাম, বাবা মাকে অনেক জ্বালিয়ে, আমি সেটাতে আসছি। তো আমি এগুলো করবো না, যা যা বাড়িতে সবাই করেছে, যা ভালো মেয়েরা করা এক্সপেক্টেড, আমি সেগুলো করবো না, আমার ভালো লাগে না, আমি পড়াশোনা করবো না। হ্যাঁ, এটা ছিল যে খুব কনসিয়াসলি করেছি তা নয়, কিন্তু মজ্জাগত কোথাও একটা ঢুকে গেছিল। আর ইংরেজি তো পড়বই না, এইটুকু আমার ডিটারমিনেশন ছিল। তাই আমার যদি কেউ জিজ্ঞেস করতো, ও তুমি বড় হয়ে কি পড়বে, আমি বলতাম তা জানি না, কিন্তু কি পড়বো না সেটা জানতাম। ইংরেজি পড়বো না, আর যাই পড়ি। ভালোবাসতাম ইংরেজি পড়তে, কারণ সাহিত্য পড়তে ভালো লাগতো, ভালো নম্বরও পেতাম, কিন্তু রেজিস্ট্যান্স, পড়বো না, ইংরেজি পড়বো না। কপালে থাকলে ঘন্টা বেঁকে সেই কপালে যাদবপুরে ইংরেজি পড়া হলো। তারপরে পাকে চক্রে খুব আমি নিজেকে ফরচুনেট মনে করি যে আই ফাউন্ড মাই সেলফ ইন কেমব্রিজ, একটা স্কলারশিপও পেলাম, কেমব্রিজে পড়তে গেলাম, আবার ইংরেজি সাহিত্য। কিরকম নিজেকে অলমোস্ট মনে হলো আমি এখানে পৌঁছে গেলাম কি করে, এখানে তো আমার থাকার কথা না, এখানে আমি বেড়াতে আসতাম, আমার দিদিকে ভিজিট করতাম, দিদির বন্ধুদের সাথে ঘুরে বেড়াতাম, কিন্তু নিজের যোগ্যতায়, নিজের মেরিটে এবং নিজের অর্জিত স্কলারশিপে যে কোনোদিন কেমব্রিজের সেন্ট জনস কলেজে হাঁটবো, সেটা যখন প্রথম হাঁটলাম, কিরকম একটা বুকের মধ্যে একটা রোমাঞ্চ, ভয়, অলমোস্ট আ সেন্স অফ গিল্ট, যে কি এটা তো আমার হওয়ার কথা নয়, আমি তো ভালো স্টুডেন্ট নিশ্চয়ই না, ততদিনে নিশ্চয়ই কিছু জিনিস ভালো করেছি, নইলে ওই অবধি পৌঁছতাম না। কিন্তু মাথার মধ্যে তখন এটা ছিল যে আমি তো করতাম না, আমি তো ওয়াইল্ড চাইল্ড, আমি তো রেবেলিয়াস, আমি তো পড়াশোনা করবো না। কিন্তু পড়াশোনা তখন করতে ভালো লাগতে শুরু করলো, কারণ এইখানে আমি একটু কাটছি কমলিনী, সেদিন কি আমার সাথে যে কথা হচ্ছিল, যেখানে তুই বলছিলি যে ক্লাস 10 অব্দি আমি জানতামই না যে আমি কোনোদিনও ভালো স্টুডেন্ট হতে পারবো, এবং এই ক্লাস 10-এর মধ্যেই এমনও হয়েছে যে স্কুলে তুই পড়তি, সেই স্কুল থেকে তোর বাবা, মানে আমাদের ডক্টর অশোক মুখোপাধ্যায়ের মতন একজন এইরকম মানুষকেও তোর গার্জেন করতে পারছে এবং তাকে যেতে হয়েছে। তো সেই জায়গাটা একটু বল আমাদের। আমি কি বলি, মজার গল্পগুলো, ঘটনাটা না বললে ওই এক্সপেরিয়েন্সটা এখন যখন ভাবতে মজা লাগে, তখন একটু মজা লাগতো না, ভয় লাগতো। আর ওটা যতটা তোর জন্য ইম্পর্টেন্ট, ওটা কিন্তু বেশি নিউজে এসেছিল বা সবার কানে এসেছিল বিকজ তোর বাবার ইনভলভমেন্ট, ডক্টর অশোক মুখোপাধ্যায়ের ইনভলভমেন্ট। বাবার ছাত্রছাত্রী সব আমার শিক্ষকরা ছিল,
ছিলেন, কাজেই সেখানে তো একটা এম্বারাসিং পজিশনে বেচারা বাবাকে ফেলা হয়েই ছিল। কিন্তু আমি কি করব, আমার তার দায় নেই, দায়িত্ব নেই, এই যে হয়ে থাকে। হ্যাঁ, আমি সে মানে এক একটা কাণ্ড ঘটিয়ে বসতাম। তো তখন বেচারা বাবা যে তখন কি পড়াশোনায় ভালো নয়? 6 to 10 আমি খুব স্ট্রাগল করেছি, কারণ আমার Subjects মনে গুলো। হতো হ্যাঁ কিছু কিছু সাবজেক্ট আমার এত খারাপ লাগতো, এবং সেটাও আনফর্চুনেট, হয়তো এতটা খারাপ লাগার কথা নয়, উচিত নয়, কিন্তু যে কোনো কারণেই ঠিক মতো নিশ্চয়ই করিনি, কিছু একটা পাইনি, যার জন্য কিছু জিনিস আমি একেবারে এনজয় করতাম না, এবং সেগুলো আমাদের শিক্ষা স্ট্রাকচারটা যা সেগুলো আমাদের করানো হতো এবং এক্সপেক্টেড হতো যে আমরা সেগুলো করবো, শুধু না সেগুলোতে ভালো করবো। এবং সেটা তো সত্যি সব বাচ্চার তো ভালো লাগার কথা না, সবার সব দিকে না। আমার অঙ্কে এমন ভীতি ছিল, আমি অনেক বড় বয়স অব্দি রেকারিং একটা নাইটমেয়ার দেখতাম, যে সাদা পেপার এবং একটা কোয়েশ্চেন পেপার পেয়েছি আমি অঙ্কের, এবং আমি কিছু লিখতে পারছি না। ওরে বাবা, কি সে টেনশন! এবং এই জিনিসগুলো যখন এই যে ক্লাস 11 বা 12 এ যখন রিয়েলাইজ করলি যে ইয়েস নাও আই হ্যাভ অ্যারাইভড, হ্যাঁ, নট দ্যাট ব্যাড, তখন একটা অন্য ফিলিং, তারপরে যাদবপুর, তারপরে তখন ওই কনফিডেন্সটা, প্রথম দিকে কনফিডেন্স হয়নি, প্রথম দিকে বিস্ময়, ওই গিল্ট। হঠাৎ ওই বাবার রোলটা আমি একটু রিডিম করেছিলাম, বাবা গার্জেন কলেজ এরকম যেতে হয়েছে 2-1 বার, তেমনি 11-12 হাঠাৎ এতগুলো, একটা পরীক্ষায় এতগুলো প্রাইজ পেলাম, আর তখন আমি যে কোনো কারণে আমি ছিলাম না, বাবা গেছিল, আমার হয়ে গেল। থ্যাংক গড, সেটা প্ল্যান করে হয়নি, কিন্তু হয়েছে। তখন হঠাৎ নিজেকে মনে হলো, বাবা বললো যে বাবা আমি উঠে স্টেজে 5টা প্রাইজ নিলাম, তোমার নাম বলেই যাচ্ছে, কি দারুণ লাগলো, মানে বাবাও সারপ্রাইজ, আমিও সারপ্রাইজ, যেটা কি হচ্ছে। কিন্তু সেই রিডেমশনটা হলো, যে তখন মনে হলো যে না, আমি তো এত খারাপ নই, তাহলে আমি নিশ্চয়ই কিছুতে ভালো। একটা সেন্স অফ সেলফ ওয়ার্থ, যেটা আমার একেবারে 10 অব্দি ছিল না, হয়নি, উল্টোটা, সেইটা আস্তে আস্তে বিল্ড করতে শুরু করলো। এবং একমাত্র একটাই চেঞ্জ হয়েছে, যে আমার অপছন্দের সাবজেক্টগুলো আমার থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আমার পছন্দের জিনিসগুলো আমার পড়তে দেওয়া হয়েছে, সেইটুকুই। কাজে তখন ওর থেকে আমি একটু এনজয় করতে শুরু করলাম, ইংরেজি পড়তে ঢুকে এনজয় করলাম, তারপরে তো কেমব্রিজে যেরকম শুনলে। শুধু গানটা যেটার কথা বললে, সেটাও ছিল ছোট্টবেলা থেকে। আমি জ্ঞান হওয়ার আগে থেকে গান শুনে বড় হয়েছি, তখন শেখা টেখা বহু দূর, কিন্তু আমার মা নিজে গান গাইতো সারা জীবন, সুবিনয় রায়ের কাছে এবং কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কাছে শিখেছে। কাজে দুটো ধারার গান আমি সমানে বাড়িতে শুনেছি, হারমোনিয়াম বাজিয়ে মা রেয়াজ করতো, গাইতো, লোকজন এলে গান শুনতে চাইতো, এটা হতো। প্লাস বাবা আমাদের তোমার এলপি এবং সব পুরোনো 78 রেকর্ডে রবিবার দুপুর মানেই, এটা আমি অনেক জায়গায় বলেছি, রবিবার দুপুরে আমার ছোটবেলা স্মৃতি হলো যে ওই খসখস খসখস আওয়াজ হচ্ছে, আর রেকর্ডে বিভিন্ন মানুষের গান বাজছে, সেটা মানে রেঞ্জটা খুব ওয়াইড। হেমন্ত মুখোপাধ্যায়ের প্রাঙ্গণে বসে সাথে থেকে কৃষ্ণা চট্টোপাধ্যায়ের রবীন্দ্রসঙ্গীত তো বাজতো, তারপরে বিনতা রায়, বিশ্বদেব চট্টোপাধ্যায়, তার হারমোনিয়াম, জ্ঞান গোস্বামী, কানাকেষ্ট, ওই মহাসিন্ধুর পার হতে। ছোটবেলা তো বুঝিনি কি কোনটা কি মানে, কিন্তু কখন যে ভেতরে ঢুকে গেছে সেইটাও আমি জানি না, এবং ভেতরে রয়ে গেছিল। আমি ফ্যাসিনেটেড হয়ে ওই বাক্সটার দিকে তাকিয়ে থাকতাম, যে এটার ভেতর থেকে কত কি বেরোচ্ছে, আর আমি নতুন নতুন কি সব জিনিস শুনছি। আর তার সঙ্গে মার গান ছিল। আমি যখন বোধহয় ক্লাস 5-6 পড়ি, ততদিনে একটু একটু বাড়িতে একজন মাস্টারমশাই আসতেন, দিদি আর মা শিখতো। তিনি বলতেন, আপনার ছোট মেয়েটাকে গান শেখাবেন, ওর তাল দেয় বসে বসে, ওর তালের জ্ঞান আছে। তারপরে দক্ষিণী, তারপরে আমার প্রশিক্ষণ শুরু হলো, যেটা অফিসিয়াল ইনস্টিটিউশনে, হ্যাঁ দক্ষিণী থেকে। তারপরে 12 যখন দিলাম, সঙ্গে সঙ্গে ডিপ্লোমা পরীক্ষা পাস করলাম। তারপরে জার্নি তো মোটামুটি জানা, বাট ওইটাতে পরে আসছি যে কি করে পড়াশোনা করতে করতে ছেড়েও দিয়ে নয়, আমি ছেড়ে না, এটা তো অবশ্যই প্রশ্ন, যে মানুষটা কেমব্রিজ থেকে পাশ করলো, তা সে হঠাৎ করে একাডেমিয়া বা এই যে পড়াশোনার জগতে না গিয়ে চলে এলো রবীন্দ্রসঙ্গীতের জগতে, সেটা আসার মধ্যে কোনো দোষ নেই, কিন্তু এটা একটু অভিনব, একটু ব্যতিক্রম হয়তো। তো এই ব্যতিক্রম ব্যাপারটা কি করে ঘটলো কমলিনী, মানে সেটা একটা খুব বড় ব্যাপার। কি করে ঘটলো জানো তো, আমি যখন কেমব্রিজ গেছি আমার কিন্তু কোনো কনসিয়াস ডিসিশন ছিল না।
আমি গেছি, আই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম। 2 বছর পড়লাম, আমার মাস্টার্স শেষ করলাম। তখনও যোগাযোগ ছিল গানের সঙ্গে। আমি যখনই কলকাতায় আসতাম, দক্ষিণী কোনো শ্যামা হচ্ছে, আমি 5টা রিহার্সাল করে শ্যামার গান গাইলাম। কাজে যোগাযোগটা ছিন্ন হয়নি। ফিরে যখন এলাম, আই ওয়াজ শিওর আমি একাডেমিয়াতে থাকবো না, মানে আমার পিএইচডি করার ইচ্ছেটা তখন হয়নি। ফেরত এলাম, সেটা ইটসেলফ কেউ কেউ নিশ্চয়ই সারপ্রাইজ হয়েছেন। আমার অনেক শিক্ষক শিক্ষিকাই জিজ্ঞেস করছে তুমি পিএইচডি করবে না, মানে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, একটা হতাশা যে গেলে অদ্দূর স্কলারশিপ পেয়ে গেলে, কিন্তু আমার কোনো সেন্স অফ লস ছিল না, রিগ্রেট ছিল না। এলাম, এসে আমি ভাবলাম ঠিক আছে নিশ্চয়ই চাকরি করা এক্সপেক্টেড। তখন একটু একটু চাকরি যে শুরু করিনি তাও নয়, তুমি বোধহয় সেই সময়টাও জানো। হ্যাঁ, সেই চাকরিও হলো, একটা দুটো চাকরিতে 2-3 মাস হলো। তখন সেই সময় বিভিন্ন জিনিস চলছে, নাটক করতাম তখন আমি, ইংরেজি এবং বাংলা, ইংরেজি বাংলা নাটকের রিহার্সাল চলছে। কিন্তু সেই চাকরি নিয়ে একটা মজার কথা আছে। এবার চাকরি চলছে, চাকরিটা দিনের বেলা মানে আই ওয়াজ অলমোস্ট হেটিং। আর অপেক্ষা করে থাকতাম সন্ধ্যে 6টা কখন বাজবে, আমি রিহার্সালটায় যাবো। তখন নাটকের রিহার্সাল, এদিকে গানের রিহার্সাল চলছে, সেইগুলো খুব ভালো লাগছে। আমি নিজেই কনফিউজ যে এ কি, আমার কি হবে, আমার তো যেটা করার কথা সেটা করতে ভালো লাগছে না, আর যেগুলো অন দ্য সাইড করে মানুষ সেগুলো করতে সাংঘাতিক ভালো লাগছে। কি হবে, খুব ভালো রিয়েলাইজেশন। এটা না লোকে বোধহয় খুব একটা রিয়েলাইজ করে না যে যেটা আমার করার কথা সেটা করতে আমার ভালো লাগছে না, আর যেটা করার কথা নয় সেটা করতে ভালো লাগছে। এই এবারে কোনটা যে আমার করার কথা আর কোনটা যে আমার করার কথা নয় সেটা কিন্তু মানুষের খুব একটা ক্লিয়ারলি বোঝে। কিন্তু সেটা জানো তো লোকের মানে অনেক দায় দায়িত্ব থাকে, বোঝে না খানিকটা, এবং বুঝে কিছু করতে পারে না নেসেসারিলি। সেই আমার মনে হয় বুঝে যদি সেটা করে সেটাতে হয়তো মানে অনেক বেশি উন্নতি করার স্কোপ থাকে রাদার দ্যান ডুইং সামথিং হুইচ আই এম রিয়েলি নট ইন্টারেস্টেড থাকে। কিন্তু দেখো এই ফিল্ড গুলো, আমাদের ফিল্ড, যেমন আমার মনে আছে যে তোর প্রথম চাকরিতে একটা জায়গায় মানে ধর আমার কাছে একটা অবদান ছিল, সেটা অবদানটা তো পরের কথা, যে নিয়েছে সে আমাকে বলছে ও সে তো মানে ট্যান্ট্রামসে শেষ নেই, বলছে আমাকে গাড়ি পাঠাও, গাড়ি করে যাবো, এই সেই, যেখানে অন্য বাচ্চা মেয়েগুলো বাসে ট্রামে যাচ্ছে। তো এরকম ট্যান্ট্রামস কি তোর এখনো আছে? আমি এগুলো কিচ্ছু মনে নেই আমার, এত শর্ট লিভড ছিল স্প্যানটা। কিন্তু একটা কথা প্রচলিত, কমোডিনি ট্যান্ট্রামস, এটা কি সত্যি সত্যি? একেবারেই নয়, এটা প্রচলিত বলেও আমার ধারণা নয়। সবার সাথে গল্প গাছা, উন্নাসিকতা, স্নব বলছো, কি জানি, হতে পারে, থাকতে পারে। তোর ব্যাকগ্রাউন্ড, তোর হোয়াটএভার। কি হয় জানো তো, নিজেকে কিছু করতে হয় না অনেক সময়, তুমি যা তাতে লোকেরা কিছু কিছু অ্যাসাম্পশনস করে নেয় যে তুমি এটা মানে তুমি ওটা, তোমার এই যদি ডিগ্রি থাকে তার মানে তুমি ওইটা, বা তোমার বাবা মা এই তার মানে তুমি এই কনফিউশন গুলো তাদের, এগুলো আমি তাদের বলে দিই কিন্তু, এবং সেখানে আমি তো তাদেরকে ডেকে ডেকে এইটা তাদের ভ্রম ক্লিয়ার করতে যাই না। কাজে যেটা তাদের ধারণা সেটা অনেক ক্ষেত্রে রয়ে যায়, সেই সংশোধনের দায়িত্বটা আমাদের নয়, কারণ আমি করতেও পারবো না। কিন্তু তার থেকে যেগুলো যেগুলো ভুল ধারণা হয়েছে সেগুলো নিশ্চয়ই আমার জন্য দুঃখজনক, কিন্তু কি করা, সেটা নিয়েই আমি যা আমার আছে এবং যা আমার নেই সব আমি মনে করি না আমি সবকিছু করতে পারি, কিন্তু সেটা কেউই পারে না। আবার যেগুলো কিছু কিছু জিনিস হয়তো আমি বেটার পারি অন্য কারোর থেকে, এবার সেটা নিয়েও কারোর মনে কোনো সংশয় বা সমস্যা থাকতেই পারে, এবার সেটাও আমি কিছু করতে পারি না। কাজে সব মিলিয়ে মানে পাবলিক পারসেপশন জিনিসটা, ইফ ইউ হ্যাভ আ পাবলিক লাইফ, এটা তো জানি যে তাহলে নানা মনের নানা মত, কাজে যেটা থাকবে, সেই পারসেপশনটা থাকে, সেই পারসেপশনটাকে ক্লিয়ার করা কিছু করা যায় না। তুমি কি করবে, তুমি কটা লোকের সাথে তোমার বন্ধুত্ব হবে, তুমি বলবে জানো তো আমি কিন্তু এইটা নই, আমি কিন্তু ওইটা, সেটা ঠিক আছে। এইবারে কমলিনী আমি একটু রবীন্দ্রসঙ্গীতের দিকটায় যাই, যেটার জন্যই আজকে কমলিনী মুখোপাধ্যায়। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে রবীন্দ্রসঙ্গীতের এই সময়, এই মুহূর্তে, আজকে দেখ, যেটা খুব মানে বলা বাহুল্য যে রবীন্দ্রনাথ ঠাকুর চিরকালই বাঙালির কাছে প্রাসঙ্গিক, এটা নিয়ে কোনো দ্বিমত বোধহয় নেই। কিন্তু আমার একটা বক্তব্য আছে, আমার মনে হচ্ছে যে কোথাও কি রবীন্দ্রসঙ্গীত, আজকের গাওয়া, আজকের নতুন প্রজন্মের রবীন্দ্রসঙ্গীত
কি কোথাও একটু ব্যাক সিট নিচ্ছে, সেই পুরনো রবীন্দ্রসঙ্গীত পুরনো শিল্পীরাই আজও প্রাধান্যের মধ্যে আছে। একটা সময় সুচিত্রা, কণিকা, হেমন্ত, এই যে একটা যুগ গেল, সেই যুগের পরে হয়তো আরো যারা নতুন এলো, মানে হয়তো শ্রীকান্ত আচার্য বা পীযূষ কান্তিও কিছুদিন ছিলেন, তারপরে স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, এদের একটা গেল। তারপরের যে জেনারেশনটা, যেটার মধ্যে হয়তো তুই আছিস বা আরো অন্যান্য অনেক শিল্পী আছে, তাদের কাছে রবীন্দ্রসঙ্গীত এখন ঠিক কিভাবে ধরা দেয়, বা তাদের ফ্যান্সদের কাছে তাদের ফ্যান্সরা কারা? সেটা কি সেই আমাদের জেনারেশন, আমাদের আগের জেনারেশনরাই তোদের ফ্যান্স, নাকি আজকের জেনারেশন তোদের ফ্যান্স? আমি বলবো এটার দুটো দিক আছে। একটা হলো তোমাকে মানে হাউ ডু ইউ অ্যান্ড হাউ ডু উই ডিফাইন রবীন্দ্রসঙ্গীত যা ছিল, আমরা কি সেইটাকে একটা ফিক্সড মনোলিথ ধরে ধরবো, সেইটা এখন কতটা আছে, নাকি আমরা ধরবো রবীন্দ্রসঙ্গীত এই মুহূর্তে আমাদের কাছে কি, হ্যাজ ইট ইভলভড অ্যাজ এ জনরা, হ্যাজ ইট চেঞ্জড? এবং আমি মনে করি উত্তরটা হলো রবীন্দ্রনাথ নিজে থাকলেও তার মতো সমসাময়িক এবং তার মতো মডার্ন তো কেউ ছিলেন না, কাজে তার সময়ের জন্য তিনি এগিয়েছিলেন। এবার এতদিনে আই এম শিওর হি উড হ্যাভ ইভলভড টু, অ্যান্ড হি উড হ্যাভ ডান সার্টেন থিংস দ্যাট উই অর সাম আদার পিপল আর ডুইং। তাতে কোনো আমি দোষ দেখি না। এবং সেই এভলিউশনটা না হলে একটা ধারা বেঁচে থাকবে না। ভাষা যেমন পাল্টায়, ইভলভ করে, রবীন্দ্রসঙ্গীত একটু পাল্টাবে, কিন্তু তার মানে এই নয়, এটা আমার সেকেন্ড পয়েন্ট, যে খোদ যে জিনিসটাকে আমরা রবীন্দ্রসঙ্গীত বলে চিনি, যেটা সুর, যেটা বাণী, যেটা গায়কী, সেই জিনিসটা পাল্টে গেলে রবীন্দ্রনাথের এসেন্সটা পাল্টে যাবে। এবং সেই জন্যই আমরা এখনো মাঝে মাঝে ফিরি, তুমি যাদের নাম করলে, যারা প্রবাদ প্রতিম শিল্পী, যারা আমাদের ছোটবেলায় আমরা গান শুনে, আমাদের আগের জেনারেশন থেকে শুরু হয়েছে, এবং তারা অনেক দিন বেশি ছিলেন অ্যাজ দ্য স্টলওয়ার্ডস, মনিউমেন্টস অফ রবীন্দ্রনাথের গান। এবং তারাও কি নিজের নিজের ছোট্ট ছোট্ট চেঞ্জ করে গাইতেন না? অফকোর্স গাইতেন, কিন্তু সেই সময় ধরা হতো যে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের যুগের সবার সম্মতি আছে। এখন যে লিবার্টিগুলো নেওয়া হয়, সেই লিবার্টিগুলো কিছু কিছু ক্ষেত্রে কাজ করে, অনেক ক্ষেত্রে কাজ করে না, কারণ সেই জিনিসগুলো ভালো হয়। সেখানে তোমার রুচি, তোমার শিক্ষা, তোমার বোধ ম্যাটার করবে যারা করছে তাদের। I am not opposed to experimentation. I am certainly not opposed to evolution and change. I think that is the way Rabindra Sangeet will exist and continue. But I am opposed to mindless adaptation of Rabindra Sangeet. সেটা কি রকম? ধরো একটা গানে আমি পিছনে একটা বিট দিলাম, যেখানে শুধু বিটটাই আরোপ করা হলো, তাতে গানটার কিছু মাত্র স্পর্শ আমি করতে পারলাম না। তাহলে আমি চেঞ্জটা কেন করছি? শুধু পিছনে একটা ওই আমাদের ছোটবেলায় ঝাঙ্কার বিট ছিল, একটা বিট লাগিয়ে দিলাম, তাহলে কি লাভ হলো আমার? সেখানে আমি কি করলাম? আমি কি কিছু ভ্যালু অ্যাড করতে পারলাম? করতে পারলাম না, আমার মত সেটা। এবার অনেকের সেটা ভালো লাগবে, অনেকেই বর্জন করবেন, এবং সেখানেই যুগের সার্থকতা। যুগ উইল ডিসাইড হোয়াট উইল স্টে, হোয়াট উইল নট। আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বলবো এই যুগের রুচি আগের থেকে একটু নিম্নমানের দিকে যাচ্ছে। সেটা আমাদের মিসফরচুন। আমরা আনফরচুনেট যে আমাদের সময় যে কোনো কারণেই হোক, শিক্ষাগত যোগ্যতা বলো, অনুশীলন বলো, বোধ, which is the most important, শুধু শিক্ষা দিয়ে হয় না। রবীন্দ্রনাথের গান পড়তে হয়, আমার মনে হয় আমার এটা খুব ইম্পর্টেন্ট, গান পড়তে হয়, কারণ গানটা নোটের সমষ্টি নয়। রবীন্দ্রনাথের গান একদম না। গানটা যদি না পড়লাম, গানটা যদি না বুঝলাম, ইনফ্যাক্ট কবিতাও বলার আগে তো বোধহয় 50,000 বার পড়ে নেওয়া। তাই জন্যই গানটা, কারণ রবীন্দ্রনাথের গান তো কবিতা, প্রথমে কবিতা, তারপরে গান, তারকে একটা কবিতাকে সুর দেওয়া হয়েছে যখন, সেটা গান হয়েছে, রবীন্দ্রসঙ্গীত হয়েছে। কিন্তু রবীন্দ্র কাব্যটা প্রথমে যদি না পড়ি, আমার ছোটবেলা থেকে সেই অভ্যেসটা বাবা মা কখন ঢুকিয়ে দিয়েছিল মাথায় জানি না, আমি গীতবিতান ঘাঁটতাম শুধু পড়তে। আমি এখনো এরকম গান জানি যেটা গান হিসেবে জানি না, কিন্তু কবিতা হিসেবে জানি, বলতে পারবো তোমায়, কিন্তু আমি কোনোদিন গান হিসেবে শিখিনি। আমি কিছু জনকে শেখাই এখন, আমি সবাইকে এই একটা শিক্ষা দিতে শুরু করি, বেসিক প্রাইমারি জিনিস, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের গান পড়ো। অনলাইন অফলাইন দুটোই না, অফলাইন পারি না, কারণ আমার জীবন তো বিভিন্ন কন্টিনেন্টে ছড়িয়ে, অনলাইনে শেখাই।
কিন্তু এইটা সবচেয়ে আগে বলি যে রবীন্দ্রনাথের গান পড়ো, তারপরে গানটা এটা গেও। খুব ভালো কথা। নোটেশন এটা দেখে আমার গান মনে হয় হয় না। রবীন্দ্রনাথের গান পড়াটা, কবিতা তো পড়ি কিন্তু গান পড়া সেটা খুব খুব দারুণ কথা বলবি আমার মনে হয়। এবং আরেকটা জিনিস পাল্টেছে, আমরা ছোটবেলায় হাতে লিখতাম, হ্যাঁ, এখন তো সেটা এখন তো সব হয় প্রিন্ট আউট নয় মোবাইল। আমি সেটা খুব অপোজ, স্টাইল। কেননা হাতে লিখে একটা গানের যে জিনিসটা আমার ভেতরে ঢোকে সেটা কখনো একটা মোবাইল থেকে হবে না, মোবাইল থেকে তো নয়। কাজে আমার খুব অস্বস্তি হয়। বলতে পারো আমি পুরোনোপন্থী, বলতে পারো আমি কনজারভেটিভ। আমার মনে হয় রবীন্দ্রনাথের গানের সাথে বোধহয় আমরা কোথাও এখনো একটু পুরোনোপন্থী, অন্তত আমি তো তাই। যতই এক্সপেরিমেন্টেশন হোক, যতই আমরা ইভলিউশন বলি, কিন্তু কোথাও একটা আমি অন্তত আমার কথা বলছি, আমি একটু পুরোনোপন্থী। কারণ দেখো মানে আমি যদি একটা নতুন ভার্সন, সরি কিন্তু নতুন ভার্সন অফ গান শুনি, আমি তখন আবার না সঙ্গে সঙ্গে একটা পুরোনো হেমন্ত বা কারোর একটা শুনে নিলাম যে ওটা কিরম ছিল, বা দেবব্রত। কিন্তু তাতে কি তোমার সব সময়ই পুরোনোটা বেশি ভালো লাগে? না, নট নেসেসারিলি, সব সময় নয়। সেটাই হলো কথা। ওনারাও যদি ধরো, ওনারা যখন গেছেন তার 7 বছর পরে গাইতেন, হয়তো একটা অন্য জিনিস বাজতো সঙ্গে, হয়তো একটু একটা অন্য কিছু হতো, সেটা হতে পারতো। একটা যে কড়া ব্যাপার ছিল, একটা যে সাংঘাতিক প্রশাসনের মধ্যে যে রবীন্দ্রসঙ্গীত ছিল, আমার মনে হয় সেটা থেকে এখন বেরিয়ে গিয়েছে এবং সেটা হয়তো ভালোই, সেটা ভালোই। কারণ কিন্তু সেটার বাজে অপচয় বা নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে, সেটা না করাই নি। এবার দেখো সবসময় দুদিক থাকবে। তুমি যদি একটা আটকে রাখো, মানে শাশুড়ি বউয়ের ঝগড়া হচ্ছে সিরিয়ালে, সেটা ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত, মানে সেটা অদ্ভুত। আমি হয়তো একটু বারবারই বললাম, কিন্তু আমি এইটাতে বলছি যে এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলা সিরিয়াল, ওয়েব সিরিজ, বাংলা ছবিতে আমি যাচ্ছি না, বাংলা সিরিয়াল ওয়েব সিরিজ, ছবির তো একটা ব্যবহার আলাদা আছে, সেটা চিরকালই ছিল, কিন্তু বাংলা সিরিয়াল এবং ওয়েব সিরিজে রবীন্দ্রসঙ্গীতের একটা মারাত্মক ইউজেজ, মারাত্মক একদম ইউজেজ, যেটা আমার মনে হয় যে মানে ওই পুরো জিনিসটার ক্লাসটাকে কোথাও আমার মনে হয় একটু নিম্নগামী করে তুলছে, মানে সেই শ্রেণীটার মধ্যে আর থাকছে না। এটা কি তোর মনে হয় না? আমি এইটা আই মাস্ট সে, আমি সিরিয়াল দেখি না, দেখার চান্সও হয় না, কিন্তু আমি জানি যে এটা হয়। সেখানে তারপরে একটা অনেক কিছু বাজে, এবং সেটা সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই সুন্দরভাবে প্রয়োগও হয় না, এবং ভালোভাবে যে খুব পিওর ভাবে গাওয়া হয় তাও নয়। কিন্তু তুমি যে কথাটা একটা ইউজ করলে ইন্টারেস্টিং, কনসিয়াসলি হয়তো করনি, সেটা হলো শ্রেণী। এবারে রবীন্দ্রসঙ্গীত কোন শ্রেণীতে থাকবে এইটা নিয়ে অনেক দিনের ডিবেট, কিন্তু এই ক্লাসিজমটা থেকেও আমাদের বেরোনো বোধহয় উচিত। এক্স্যাক্টলি। এবার আমি নিজেই শুনেছি কাউকে বলতে, যারা পুরোনো দিনের রবীন্দ্রসঙ্গীতের সব দারুণ শিক্ষক, যে রবীন্দ্রনাথের গান তো সবার জন্য নয়, ওটা তাকে প্রিজার্ভ করা, তুলে রাখার জন্য। সেটা যদি করো তাহলে তো রবীন্দ্রনাথের ভরাডুবি। তাহলে তো আমরাই রবীন্দ্রনাথের ক্ষতি করছি, যে আমরা রবীন্দ্রনাথকে শেয়ার করছি না। He belonged to the world. His music is world music category. It needs to get there. এবার তুমি যদি বলো আমি বাঙালি, আমি স্নব, আমি শুধু মনে করি শিক্ষিত মার্জিত এক শ্রেণী, একটা সোশ্যাল ক্লাসের লোকেরাই শুধু রবীন্দ্রসঙ্গীত বুঝবে, শিখবে, গাইবে, অন্যরা তোমার না জানলেও চলবে, ক্যাফেতে না বাজলেও চলবে, তাহলে তো আমি অটোমেটিক্যালি রেস্ট্রিক্ট করে দিচ্ছি, রবীন্দ্রসঙ্গীতের অনেকের কাছে পৌঁছতে দিচ্ছি না। সেটা করার আমরা কে? সেটা তো উচিত নয়। তাতে এটা ডাবল এজ সোর্ড, যেই দেবে অপব্যবহারও হবে। কিন্তু তাই বলে কোনটা তুমি করবে আর করবে না সেইটা ভাবতে হবে। তাহলে what exactly is the solution? There is no one solution. শ্রেণীটা থেকে, মানে ওই ক্লাসিজমটাতে আমি বিশ্বাসী নই। ছড়িয়ে দাও, তাতে কিছু বাজে কাজ হবে, নিশ্চয়ই ভুল প্রয়োগ হবে, অপব্যবহার হবে। শাশুড়ি বউয়ের ঝগড়ার পেছনে বাজে তো বাজুক, কি করবে বলো? কিছু করার নেই। সেটা অ্যাজ আই সেড আমাদের মিসফরচুন, যেটার প্রয়োগটা ভালোও হতে পারতো, কিন্তু সেক্ষেত্রে কিছু ভুল ধেনু জল ঢুকবে, সেটাকে আমাদেরই ফিল্টার করতে হবে। সেখানে আবার অডিয়েন্সের রোলটা আসে, যে তুমি ফিল্টার করবে, যেটা ভালো সেটা নেবে। এখন তো অডিয়েন্সের হাতে কোনো সুযোগ থাকে না, বিকজ আমি যেটা জোর করে ওই অডিয়েন্সকে খাইয়ে দিচ্ছি, স্পুন ফিডিং যেটাকে বলে, সেটা করছে অডিয়েন্স। তো সেটাই, মানে আজকে ওয়েব সিরিজে আমি যেটা জোর করে একটা বলছি, একটা ধরো একটা
এমন একটা দৃশ্যে এমন একটা রবীন্দ্রসঙ্গীত আমি ব্যবহার করলাম যেটা একটু ইররিলেভেন্ট। তো সেই ক্ষেত্রে তো আমার মনে হয় যে আমি জানি না সেখানে অডিয়েন্স কি করতে পারে, অডিয়েন্স যদি অপোজ করে আর কিছু করতে পারে না। এবং তবে এটাও আমি মনে করি যে অনেকটা সেই একটা মহিলার এগেইনস্ট একটা দোষ হচ্ছে, সেই মহিলা আরেকজন মহিলা এসে তাকে সেভ করে, এগিয়ে আসছে তো পেছনে এগিয়ে নন্দিনী। আমি এখনো বুঝি না যে ওই গানটার সাথে এইটা ওভারঅল যুগের সমস্যা, এটা আমাদের যুগের সমস্যা। কি করবো বলো, সে কাজে রবীন্দ্রনাথের গানও তো যুগ থেকে বাইরে নয়, কাজে যা যা গন্ডগোল হচ্ছে, যা যা ম্যালেজ আছে এই মুহূর্তে আমাদের, সেগুলো সব রবীন্দ্রসঙ্গীতকেও এফেক্ট করছে, টাচ করছে। যেটা মানে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে পিউরিটন ব্যাপারটা অতটা রাখার দরকার নেই। না, পিউরিটনিজম ভালো না, কিন্তু পিউরিটি থাকা উচিত। মানে গানটা যেভাবে রবীন্দ্রনাথ লিখেছেন এবং চেয়েছেন হোক, তিনি তো মনে করতেন যে আমার গানের জন্যই আমি বেঁচে থাকবো, উইচ ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, সবচেয়ে বেশি সেইটা দায়িত্ব। মানে রবীন্দ্রসঙ্গীত যদি অন্য কোনো সঙ্গীতের মতো শোনায় তাহলে একটু অসুবিধা, কোনো মানেই সেইভাবে বাঁচিয়ে রাখার মানে নেই। কিন্তু এই ডিসক্রিপশনটা সবার ওই বোধ, শিক্ষা, বুদ্ধি, হোয়াটএভার, যে কিভাবে হবে, কে কিভাবে ইউজ করছে, কোথায় পিছনে একটা কি এসরাজের জায়গায় অন্য কিছু বাজলো, তাতে কোনো আমি অসুবিধা দেখি না। যে গানের যে কনটেক্সট, গানের যে প্রয়োগ, সেটার অনুপাতে যেটাই দরকার হবে সেভাবে করো। রবীন্দ্রনাথ বেঁচে থাকলেও আজকে গিটার ইউজ করতে পারতেন, তাতে লোকে তেড়ে আসে, রবীন্দ্রনাথ হয়তো করতে এত ওয়েস্টার্ন, মানে ইনফ্লুয়েন্স জিনিসটা, প্রভাব, আমাদের এক্সপোজার অনেক। রবীন্দ্রনাথ যাতে যাতে এক্সপোজ হয়েছেন সব নিয়েছেন, তা আমরা নেবো না, নেবো তো বটে, কিন্তু তাতে রবীন্দ্রনাথের গানটা পাল্টে অন্য কিছুর মতো হয়ে গেলে হবে। কমলিনী, এবারে একটা প্রশ্ন, সেটা হলো যে এই যে কন্টিনেন্টসের মধ্যে ঘুরে বেড়াচ্ছিস তুই, মানে এক সময় ছিলি সান ফ্রান্সিসকো, এখন নিউ ইয়র্ক, আবার এদিকে কলকাতা। এরকম একটা অদ্ভুত যার জীবনযাত্রা, এবং এক বছরে বোধহয় 6 মাস নিউ ইয়র্ক, 6 মাস কলকাতা, এরকম একটা কিছু ব্যাপার। হ্যাঁ, আমার বর তোমার সাথে এগ্রি করবে, আমি করি না অতটা না, কিন্তু হ্যাঁ অনেকটাই কাটাই এখানে। তো এইরকম একটা যার জীবনধারা, সে কি করে রবীন্দ্রসঙ্গীতের সাথে জাস্টিস করছে? মানে কিভাবে কলকাতার মানে মানে শ্রোতা পাচ্ছে, বা কিভাবে ওই জায়গাটাতে, এটার জন্য কি ইন্টারনেট, অনলাইনের খুব বড় একটা রোল আছে? অবদান আছে নিশ্চয়ই, কারণ আমি যখন প্রথম দেশ ছেড়ে বিদেশে গেলাম এবং সেটা বিয়ে করলাম, মানে আমি যদি কখনো ওই ঢাকুরিয়া ব্রিজ দিয়ে হাঁটতে গিয়ে হঠাৎ একটা বড় পোস্টারে তোর মুখ দেখি, তখন বুঝি যে কমলিনী এসে গেছে, ওটা অ্যানাউন্স করে। হ্যাঁ, কিন্তু প্রথম দিকে মনে হতো আমি মিস করছি, আমি মিস করছি এবং আমি মিস আউট করছি অন থিংস। তারপরে আস্তে আস্তে ক্রমশ দেখলাম, বুঝলাম যে মানে ফোমো যেটাকে বলে একদিক থেকে, হ্যাঁ আই সাপোজ তখনও সেটা আসেনি। একদিক থেকে যেমন হ্যাঁ কিছু জিনিস নিশ্চয়ই মিস করি আমি, কিন্তু কিছু ক্ষেত্রে আমার সাংগীতিক পরিবারটা বৃহত্তর হয়েছে, অনেক নতুন লোক চিনেছি, অনেক এরম জায়গায় গিয়ে গান গেয়েছি যেখানে গানের সূত্রেই আমার পৃথিবীর কোনায় কোনায় কাদের সাথে আলাপ হয়েছে, মানুষের ক্ষেত্রে বলো, জায়গার সঙ্গে পরিচয় বলো, গানের সূত্রে হয়েছে। তো সেটা তো আমি কলকাতায় থাকলে নেসেসারিটি হতো না। কাজে এটারও দুদিক আছে, এবং আমি খানিকটা এনজয় করি, এমন নয় যে আমার সবসময় মনটা পড়ে আছে এখানে। আমি ওখানে থেকে এমন অনেককে গান শোনাতে পারি যেটা আমি কলকাতায় পুরো বেসটা হলে হয়তো পারতাম না কোনোদিন, তাতে কলকাতার মানুষকে হয়তো আরেকটু বেশি পারতাম। কিন্তু এতে কি কলকাতাতে একটু কাজ কম পাওয়ার সুযোগ থাকে? দেখো আজকাল কাজ পাওয়াটা মানে এইটাই একটা খুব ডাইসি জিনিস হয়ে গেছে, কারণ আজকাল আগে যেটা পেট্রোনা জিনিস কনসেপ্টটা ছিল, এবং একটা প্যাট্রোনেট ছিল যে আর্টকে ভালোবেসে মানুষ অনুষ্ঠান করাতেন, কখনো কখনো প্রাইভেট কনসার্টসও হতো, যেখানে সুন্দর একটা মজলিস, জলসা, সিরিয়াস শ্রোতা, অথচ সেখানে কিন্তু টাকা পয়সা নিয়ে দরদাম কেউ করতো না, আর্টিস্ট তার যোগ্য মূল্য পেত। এখন সেই জায়গাটা খুব খারাপ হয়ে গেছে, একটা এক্সপ্লয়েটেটিভ ব্যাপার এসে গেছে। আমি একবারও বলবো না সব অর্গানাইজার খারাপ, সব অর্গানাইজেশন খারাপ, একেবারেই না, কিন্তু মানুষের একটা টেন্ডেন্সি হয়ে গেছে এই অনলাইন প্যান্ডেমিকে গান করে শুনে দেখে যে ফ্রিতে গান শোনা, সেইটা যদি হয় তাহলে কোনো আর্ট বেঁচে থাকবে না। কারণ
তাহলে পয়সা ছাড়া হবে না। আমরা কি করে করব? মানে কিছুদিন পরে এই আর্ট মনে হবে আমি তো এটা করে সাস্টেইন করতে পারছি না, তাহলে আমি এটা করব না। ঠিক কথা। আমি আইদার ডাইলুট করে দেবো বা গানটা ছেড়েই দেবো, অন্য কিছু করব। একজন বিদেশে বসে সেদিনই আমি বলছিলেন এই যে পিওর আর্টের এই ধারাগুলো থাকছে না, কেন বলুন তো? কেননা মানুষ পয়সাটা দিচ্ছে না। পয়সা না দিলে যারা এটা থেকে, এটাই যাদের জীবিকা, সেখানে তারা কি করে করবে, কি করে সাস্টেনেবল এটা? এবং যত দরদাম কিন্তু হয় পারফর্মিং আর্টিস্টদের সাথে। কই কেউ আইটি ইঞ্জিনিয়ারের সাথে দরদাম করবে না, একটা ইলেকট্রিশিয়ানের সাথেও সামান্য করবে, কিন্তু জানে যে ফ্রিতে কেউ করে দেবে না। কিন্তু আমাদের চেনা মানুষেরাও কত সময় আমাদের বলেছেন আগে, বেশি বলেন, কারুর মেয়ের মতো, কারুর ভাগ্নির মতো, কারুর হোয়াটএভার বন্ধু, কিন্তু সেখানে তো আমাদের সাপোর্টটা আরো দরকার। চেনা মানুষই যদি সাপোর্ট না করবে আমাদের, তো কি হবে বলো? কাজে ওই প্যাট্রোনেজটা, ওই সাপোর্টটা, এবং সেটা শিয়ার টাকা পয়সা এসে দাঁড়ায় কিছু জায়গায়, সেখানে একটু সেটা সেই সাপোর্টটা না পেলে আমরা কি করে গান শোনাবো? একটা শিয়ার এস্টাবলিশমেন্ট কস্ট আছে একটা অনুষ্ঠান অর্গানাইজ করতে গেলে, যে কোনো জিনিসে বেশ খানিকটা ব্যয় আছে। এবার যদি মানুষ টিকিট কেটে আমাদের অনুষ্ঠান শুনতে না আসেন, আমাদের কোথা থেকে টাকাটা উঠবে? কলকাতাতে এই মুহূর্তে তুই নিজেকে কোথায় দেখিস রবীন্দ্রসঙ্গীত জগতে? নিজেকে কোথায় দেখিস মানে আমি কিন্তু সেইভাবে বলছি না, নট ফ্রম দ্য কম্পিটিশন পার্সপেক্টিভ। আমি বলছি এই যে কাজ পাওয়া নিয়ে যে কথাটা হচ্ছে, তুই কিন্তু এখন মোটামুটি একটা এস্টাবলিশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী, মানে সেটা আমি তোকে বলছি, আমি তোকে চিনি বলে বা এরকম কিছু ব্যাপার না। এভরিওয়ান নোজ রবীন্দ্রসঙ্গীতে কমলিনী মুখোপাধ্যায় একটা নাম, কিন্তু সেই নামটা কতটা তোকে ইউজফুল, মানে সেটা তোর জন্য কতটা ইউজফুল হচ্ছে ব্যাপারটা কলকাতাতে থেকে? আমি এখন আমি বলবো এটা পুরো পৃথিবী জুড়েই, যে শুধু ট্যালেন্টে বা তোমার যোগ্যতায় সবকিছু হয় না। ওকে, পিআর পিআর জিনিসটার রোল এবং অ্যাডভার্টাইজমেন্ট, সোশ্যাল মিডিয়া ইজ আ ডাবল এজড সোর্ড। সোশ্যাল মিডিয়ার প্রচুর ভালো দিক আছে নিশ্চয়ই, আমাদের যোগাযোগ বলো, কন্ট্যাক্ট বা অনেক কিছু হয়, কিন্তু এই যে একটা কমপ্লিট অ্যাবজর্পশন উইথ সোশ্যাল মিডিয়া, যে আমার অনুষ্ঠানে কটা লোক গান শুনতে হলো, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আমার অনুষ্ঠানে কতটা পাবলিসিটি হলো সোশ্যাল মিডিয়ায়, এই জিনিসটা আমি পার্সোনালি এখনো মেনে নিতে পারি না। আমার কাছে এখনো সাবস্টেন্সটা ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান পিআর, ফ্ল্যাশ, পাবলিসিটি। করো নিশ্চয়ই, সেটা দরকার, কিন্তু ইনক্রিজিংলি আমাদের না ওই ব্যালেন্সটা, যে সাবস্টেন্স কতটা ভার্সেস আমরা কতটা মুখ দেখাচ্ছি, কটা রিল দিলাম, কত ভিউজ হলো, কটা ছবি দেখা গেল, কটা ভিউজ, কটা ফলোয়ার। পাগল লাগে, গান করবো না রিল বানাবো। এই 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 চেঞ্জটা কিন্তু আমাদের জেনারেশনের ওপর দিয়ে হচ্ছে স্যাডলি। আমরা সেই জেনারেশন যারা ছোটবেলা ক্যাসেট শুনেছি, বড়বেলা আমাদের সিডি বেরিয়েছে, এখন সিডি গুলো সব উধাও, সিডি প্লেয়ার নেই, এখন রিল বানানোর ডিমান্ড। এবং সব, আরেকটা জিনিস এটা বলবো আমি, সব গানের একটা ভিডিও তৈরি হতে হবে। গান শোনার জিনিস ছিল, এখন গান একটা অডিও ভিজুয়াল হয়ে গেছে। এই চাপটা, এই প্রেশারটা আমার কাছে মাঝে মাঝে খুব আনফেয়ার প্রেশার লাগে। আমি একটা গান করবো, তুমি মগ্ন হয়ে, আমি যেরকম চোখ বন্ধ করে গাইতে পারি, আমি বাড়িতে বসে একটা নেতা পরে গাইতে পারি, যেখানে ইচ্ছে করতে পারি, যা ইচ্ছে, গানটা তোমায় শোনাচ্ছি, তুমি মন দিয়ে শোনো না। আমার সবসময় একটা ভিডিও দিতেই হবে, নইলে তুমি দেখবে না। এটা কিরকম? দেখবে না, শুনবে না, নইলে শুনবে না তুমি, কারণ তোমার অ্যাটেনশন স্প্যান এত ছোট। এবং সেই সামান্য ছোট জিনিসের মধ্যে, একটা রিলের মধ্যে গানের নির্যাসটা ঢুকিয়ে দিতে হবে। কি করে ঢোকাবো? 3.5 মিনিটের তো গান, আমাকে দিতে হবে। এই জিনিসটা, এইটা যে যুগের, যাই বলো, আমার পছন্দ না। আচ্ছা, বাংলা ছবিতে এখন যে রবীন্দ্রসঙ্গীত ইউজ করছে বা এই যে সিরিয়াল, তো এই জায়গাটাতে তুই কখনো চেষ্টা করছিস না বাংলা ছবিতে গান গাওয়া বা রবীন্দ্রনাথের গানের ছাড়াও অন্য কোনো গান? তো দ্বিতীয় উত্তরটা হ্যাঁ, কারণ এই তো শ্রীজাত আর জয়দার সাথে আমার জীবনের প্রথম আধুনিক গান, অরিজিনাল বাংলা গান রিলিজ করলাম গত অক্টোবরে। কাজে সেইটা করেছি এবং আশা আছে যে করব। তারপরে হলো তোমার প্রথম পার্টটা প্রশ্নের, যে কোনো ছবি, সেটা তো দেখো আমাদের উপর নির্ভর করে না, আমাদেরকেও গাইতে বললে তবে গাইবো।
এবার দেখা যাক কোনো সময় যদি তো দুটো কারণ হতে পারে, একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি একটা হতে পারে, আর একটা যেটা বলছিলাম সেটা হচ্ছে তোর পিআর হয়তো ভালো না। হতেই পারে। এবার সেইটা হলে তো কিছু সত্যি পিআর ভালোটা একটা খুবই ডাইসি বিশাল ব্যাপার। জিনিস হয়ে দাঁড়িয়েছে যে কে কাকে কোন সময় কার সঙ্গে কি কন্ট্যাক্ট, এসবগুলো ম্যাটার করে। এবার তাও যদি কেউ মনে করে একটা যোগ্যতা এখানে গানটা এর গাওয়া হলে ভালো হয়, তাহলে নিশ্চয়ই কোনো সময় বলবে, ধরছি, আশা করছি, দেখা যাক হলে করবো। তাই তো। আর কি প্ল্যান ভবিষ্যতের, ভেরি রিসেন্ট বা আর একটু ডিস্টেন্ট কোনো ভবিষ্যতে? কারণ আমরা মোটামুটি শেষের পর্যায়ে এসে গেছি। আপাতত ওইটা যে আমাদের অনুষ্ঠান আসছে, প্রেমের অনুষ্ঠান, বসন্তের অনুষ্ঠান, সেটা নিয়ে একটু প্ল্যানিং চলছে। খুব আশা এবং বুকে একটা দুরু কলা মন্দিরে হচ্ছে, অনেকদিন পর কলা মন্দিরে গান করব। যে কার না ভালো লাগে একটা ফুল হাউসে গান করতে, একদম। কাজে সেখানে লোকজন আসুন, জানুন, আমাদের গান শুনতে আসুন, এইটা খুব ভালো লাগে। অনেকেই জানান আমাদের যখন আমরা পোস্ট করি যে গুড উইশেস, অল দ্য ভেরি বেস্ট, খুব ভালো হোক অনুষ্ঠান। তখন আমি তাদের মাঝে মাঝে বলি যে আপনাদের উইশেসের সঙ্গে কিন্তু আপনাদের একটু উপস্থিতিটাও আমাদের চাই, কারণ সেটা না হলে আমরা এই সাপোর্টটা কোথা থেকে পাবো। এটাতে না আমিও খুব এগ্রি করি কমলিনী, যেটা হচ্ছে যে কোথাও না আমরা খুব একটা যারা একটু কোয়ালিটি কিছু করার চেষ্টা করি বা করার চেষ্টা যারা করছে, তাদের বোধহয় খুব একটা লোকে সাপোর্ট করার নেই। দেখো সেটাও তাহলে মানে আর হ্যাঁ অফকোর্স আর একটা হচ্ছে যে তুমি যেখানে একটুখানি কোয়ালিটি কম্প্রোমাইজ করে একটা এমন একটা কিছু একটা ভীষণ একটা চটুল একটা ভীষণ একটা ক্যাচি একটা কিছু করলাম সেটা, এবং সেটা না আমি এটা আগেও আমার অনেক ইন্টারভিউতে বলেওছি আমি, যে এই যে আমার যে 400, ঠিক আছে, এটা একটা সাংঘাতিক নিশ একটা মার্কেট, এটা আমি কোনোদিন হাতে চেষ্টা করলেও একটা সাংঘাতিক মাস লেভেলে নিতে পারছি, হয় না। অথচ আমি জানি যে যারা মানে এমন জিনিস বানাচ্ছে যেটা মানে যেটাকে বলে পাতে দেওয়া যায় না, কিন্তু স্টার হয়তো মানে ভিউজের কোনো শেষ, সেটা হতেই পারে। তো এইখানে আমার খুব অবাক লাগে যে কোয়ালিটিটা বোধহয় আস্তে আস্তে আমাদের জীবন থেকে না কোথাও একটা ডিটোরিয়েশন বা একটা কোথাও একটু পিছিয়ে যাওয়ার একটা ব্যাপার। এবং দেখো চিরকালই এটা আমাকে কেউ সমমনস্ক মানুষেরা বলে, আমরা ডিসকাস করি যে এই মাস ভার্সেস ক্লাস জিনিসটা, ডিবেটটা সেই আবার শ্রেণী রয়ে গেছে। এবার সেটা খুব ডিফিকাল্ট, যে না বিকজ আমাদের মতন দেশে এই ক্লাস মাসটা কেন বারবার আসে, আমি একদম ক্লাসিজমের জায়গা থেকে বা শ্রেণী বিভক্ত থেকে, তবে এখানে ক্লাসটা আমি কিন্তু শ্রেণী হিসেবে বলছি না, ক্লাসিনেসটা বলছি। এটাই লোকে বোঝে না, অভিজাত, এটাই লোকে বোঝে কি জিনিসটা, তার সাথে কিন্তু পড়াশোনা, তোমার সোশ্যাল ব্যাকগ্রাউন্ডের কোনো সম্পর্ক নেই। রুচি জিনিসটা একটু ইনে, আমি কয়েক কোটি টাকার মালিক হতে পারি, কিন্তু আমার রুচিটা নিম্ন শ্রেণী, তো সেটাই আমি এটাই বলার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, কাজে সেইটা চিরকালই যে তোমার মানে তো আমার মনে হয় যা ভার্সেস ক্লাসি যা, সেটা একটা ওই জিনিস থাকবে। যেটা সেটাও যে সব সময় খারাপ তাও নয়, একেবারেই। আজকে বলিউড, হিন্দি ছবি, একটা তো তার একটা দারুণ জনর, একটা দারুণ আপিল, সেটা কি খারাপ? সেটা নয়, সেটা তো একটা পপুলিস্ট একটা জিনিস, এবং অ্যাবসলিউটলি মাস মানে আমি কিন্তু ক্লাস মাস না, মাস মানে আমার কাছে মনে হয় যেন একটা অনেক মানুষের ভিড়, নাম্বার, সেইটা এই হলো ব্যাপার। এবং সেখানে আমি মনে করি যে আমাদের মধ্যে অনেকে বলেন, গান করেন কিছু গান যেগুলো কোট আন কোট পপুলার গান, পপুলার মানে রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ, আমার সেখানে প্রবলেম, অন্য গান যায় না, অডিয়েন্স ওটা শুনতে চায়। আমাদের কি কোনো দায়িত্ব নেই অডিয়েন্সের রুচিটা ট্রেন করা? আমরা যদি ওই 30টা গানের বাইরে না গাই, তাহলে অডিয়েন্স ওই 30টাই শুনতে চাইবে। আমাদের একটা যুগ ট্রেন করে অডিয়েন্স। যখন সত্যজিৎ রায় মুভি বানাচ্ছিলেন, সবাই কি তার আগে শুধু ওই লেভেলেরই দেখে অভ্যস্ত? তিনি বানিয়েছেন বলে why can't we move beyond those 25 songs? কেননা ওটা ইজি ওয়ে টু পপুলারিটি। কাজে আমি এইটা চেষ্টা করি, সত্যি কথা, এবং এটা সবাইকে আমি যাদের শেখাই তাদের বলি যে গানগুলো এখন প্রচলিত নয়, অথচ পুরোনো দিনের আর্টিস্টদের দেখো, তারা সবাই অনেক গান গায়, সেই গানগুলোকে ফেরত আনে, নইলে এই গানগুলো কোথায় যাবে? ওই যদি প্রেমের গান বলতেই ভালোবাসি আমারও পরানো যাহা চাই হয়,
তো তাহলে বাকিগুলো কোথায় যাবে? অজানা খুনি নূতন মনি গেছেছেন আর কোথায় যাবে? সেটা কি এনি লেস অফ আর রবীন্দ্রসঙ্গীত দ্যান দিস? কাজে আমি গাইবো, আমি যদি একটা অনুষ্ঠানে 10টা গান গাই, বাচ্চা মানি তার গান ফুলে ফুলে ঢলে ঢলে হবে না, কেন হতে হবে? আমরা ছোটবেলায় জোনাকি কি সুখী হয়ে জানা বেটে উঠেছে শিখেছি, তো গানগুলো কেন হারিয়ে যাবে? আর আমি তাই জন্য ওইটাই 10টা গান গাইলে বা 10টা যখন সিডিও তৈরি করতাম, 2টো কি 3টে তথাকথিত ভাবে oft heard নয় এরকম গান রাখতাম, and it has always been appreciated. তার মানে কি, তুমি অডিয়েন্সকে দাও, তবে তো অডিয়েন্স বোঝাবে তোমার পছন্দ কিনা। তুমি একই জিনিস চার্ন করতে থাকো যদি, তাহলে অডিয়েন্সও জানবে না, they won't know any better. সেখানে আমাদের দায়িত্ব আছে একদম, এবং এই প্রজন্মের বলে তুমি জিজ্ঞেস করেছো, এই প্রজন্মেরই দায়িত্ব এটা। নইলে আমাদের পরের ওই জেনজি কোনোদিন ওই বিয়ন্ড 20টা গান রবীন্দ্রনাথের গান বোরিং প্যান পেনে সব অনেক কথা শুনেছি, এবং সেগুলোর মধ্যে একটা যুক্তি আছে। বোরিং প্যান পেনে একটা অদ্ভুত ব্যাপার না, শুনেছি, এবং সেটা কিছু কিছু গায়কে কিছু কিছু স্টিরিওটাইপের সঙ্গে সেটা মানে যথার্থ, সেটা আমি বলতে পারি না টোটালি অমূলক, সেটার কারণ আছে সেই সব বদনাম হওয়ার, কিন্তু সেটাকে ভাঙাই আমাদের কাজ। যার আমরা যারা বিভিন্ন দেশে থাকি, বিভিন্ন পোশাক আশাক পরি, বিভিন্ন ভাষায় কথা বলি, তারা যখন রবীন্দ্রসঙ্গীত গাইবে, আজকের দিনের অ্যাপ্রোচেবল একটা বাচ্চা মেয়ে শুনে ভালো লাগবে, রিলেট করতে পারবে আমার সাথে, এইভাবেই গাইবো, why not? সেইভাবেই রবীন্দ্রনাথ বেঁচে থাকবে, কিন্তু সেখানে কম্প্রোমাইজ করবো না অন দি এসেন্স অফ রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথ। দ্যাট ইজ আই থিঙ্ক মাই প্রিন্সিপাল। ঠিক কমলিনী, আমার তো মনে হয় না যে একটা এপিসোডে তোর সাথে কথা বলা শেষ হবে, কারণ এই তো চলতেই থাকে এবং এটা সত্যি মানে চলতে থাকবে হয়তো। তো কমলিনী, যাওয়ার আগে অশেষ ধন্যবাদ আসার জন্য, টাইম দেওয়ার জন্য। কিন্তু তার আগে একটা ছোট রিকোয়েস্ট, সেটা হচ্ছে টকাথন উইথ শুভদীপের দর্শকদের উদ্দেশ্যে তোর যদি কিছু বলার থাকে। ওইটাই বলবো যে আমরা গান গাই, আমরা চেষ্টা করি আপনাদের কাছে আমাদের যেটুকু যার ট্যালেন্ট আছে সেইটুকু দিয়ে আপনাদের কাছে পৌঁছবার, এবং আমি মনে করি আমাদের সেইখানে যে জব স্যাটিসফ্যাকশন জিনিসটা আছে, সেটা আমাদের আর অন্য কোনো চাকরিতে নেই। যখন রাস্তাঘাটে কেউ দাঁড় করিয়ে হাতটা ধরে কোনো বয়স্ক মানুষ আমায় বলেছেন, এরকম জীবনে হয়েছে আমার, যে মা তোমার গান শুনে আমার দিনটা ভালো যায়, তখন মনে হয় আমি জীবনে আই হ্যাভ অ্যাচিভড সামথিং, এবং সেই পাওয়াটার মূল্য হয় না, তার মাইনে হয় না, তার দাম হয় না, সেটা একটা প্রাইসলেস জিনিস। কিন্তু যেখানে আপনারা আমাদের সঙ্গে সত্যি থাকতে পারেন, সাপোর্ট করতে পারেন, সেই ভূমিকাটা আপনারা আমাদের আর্টকে এবং আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারেন। আপনারা শুনুন, দেখুন, ভালো কাজ সাপোর্ট করুন, এবং সাপোর্ট করা মানে শুধু ফেসবুকে লাইভ দেখতে চাওয়া কিন্তু নয়। সাপোর্ট করা মানে অনুষ্ঠানে আসা, অনুষ্ঠানে টিকিট কাটা, আমাদের সেই সাপোর্টগুলো দরকার হয় সত্যিকারের। আমরা বিভিন্ন জায়গা থেকে স্ট্রাগল করি, চেষ্টা করি, আমাদের সব কিছু খুব সহজে আসেনি এবং আসে না। কাজে সেখানে যদি আপনাদের সঙ্গ পাই, যারা আপনারা সত্যি এত গান ভালোবাসেন, সেরকম মানুষ আছেন, তারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাপোর্টটা করুন, এইটাই আমার প্রার্থনা। এবং যোগ্য যারা যেভাবে ভালো গান হচ্ছে, সেটা রবীন্দ্রসঙ্গীত হতে পারে, যে কোনো গান, যে কোনো ধারা, যেটা সিনসিয়ারলি হচ্ছে, শিখে হচ্ছে, সেই জিনিসটা যেন বেঁচে থাকে, এটা আপনাদেরই হাতে। শুধু একতরফা গান গেয়ে গেলে হয় না, গান শোনার জন্য আপনারা আছেন বলেই আমরা আছি। That it works both ways. I will hope and request যে আপনারা সঙ্গে থাকবেন in every sense of the term. থ্যাংক ইউ সো মাচ अगेन। থ্যাংক ইউ। আর আপনাদের সকলকেই ধন্যবাদ এটা দেখার জন্য। ভালো লাগলে তো যেটা বলেছি, শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো করবেন। আজকে এই মতো চলি, নমস্কার। Thank you.